এত বড় একটা গণজাগরণ ছাত্র জাগরণের পরে আবার যদি চুপসে যায়, মিয়ে যায়, ডুবে যায়, আবার যদি মনে করে কোনো রকম কৌশল করে তাদেরকে ঘরে পড়ার টেবিলে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিতে পারবে, তাহলে বহুদিনের জন্য আপনাকে হয়তো আবার ভাবতে হবে, যদি এর মধ্যেই পেছনের ঢেউ সামনের ঢেউকে ছাড়িয়ে নিচে জায়গা করে নিতে না পারে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে কথাবার্তাগুলো আমরা বলছি সে কথা ঠিক, কিন্তু বলেন ভারতের কি দোষ? ভারত তো চায় যে পারলে বাংলাদেশের এদিক ওদিক যত দিক দিয়ে পারে তারা যোগাযোগ করবে, এই পার থেকে ওই পারে যাবে, সেভেন সিস্টারের সাথে কানেকশন করবে। আপনি দিচ্ছেন কেন? এই দেওয়ার মধ্যে দিয়ে কোনো ঝুঁকি তৈরি করছেন সেটা ভাবছেন না। এই দেওয়ার মধ্যে দিয়ে আপনি কি অর্জন করছেন সেটা আপনি ভাববেন না। বহুবার বহু জায়গাতে আমরা বক্তৃতা করেছি, চীন এবং ইন্ডিয়ার যে দ্বৈরথ, ওই অরুণাচল নিয়ে যে লড়াই, দোকলামের মধ্যে যে লড়াই, সেই লড়াই বাংলাদেশের মাটির মধ্যে আনা যাবে না। এর চাইতে বড় নিজের সত্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কি হতে পারে? কতবার বললেন আপনারা ট্রানজিট দেওয়ার পরে বাংলাদেশের অর্থনীতি কত ভালো রকম হয়ে যাবে, আমরা একটা সিঙ্গাপুর বানিয়ে ফেলতে পারবো, আমরা কমপক্ষে হংকং ব্যাংকক তো হতে পারবো। কিছুই হতে পারলেন না, কারণ আপনারা নিজেরাই বলেন ওদের কাছে ট্রানজিটের সঠিক মাসুল চাইতে আমাদের লজ্জা করে। এবং তারপরে এখন যেটা করেছেন সেটা তো ঘরের মধ্যে তাদের দৃষ্টি ফেলবার সুযোগ করে দিয়েছেন। সেটা করেছেন আপনাদের আণবিক চুক্তির যে শেয়ার করবার সিদ্ধান্ত, সেটার মধ্যে সেটা করেছেন। আপনারা যখন যুগ্ম স্যাটেলাইট প্রতিষ্ঠা করবার সিদ্ধান্ত নিয়েছেন, এই সব কিছুর মধ্যে দিয়ে যেটাই হোক নিজেরা নিজেদের ক্ষমতা যা আমরা প্রয়োগ করতে পারতাম সেটা তাদের কাছে জমা দিয়ে দিয়েছেন। মাঝে মাঝে বলেন আমি বঙ্গবন্ধুর করলাম, বঙ্গবন্ধু যে খুব বড় কাজ এখানে করে ফেলেছিলেন তা আমি মনে করি না, কিন্তু এটা ঠিক যে উনি এইরকম বলবার ক্ষমতা রেখেছিলেন। যখন তিনি ওআইসিতে গেছেন, যখন প্রশ্ন করেছিল তখন বলেছেন এটা আমার নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে। আমি এরকম বলছি না যে মোদির পারমিশন নিয়েই তিনি চীন গেছেন, কিন্তু এটা ঠিক মোদি যেন বিরক্ত না হয়, রাগ না করে সেই কাজটা করেছেন। নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব, নিজের সক্রিয়তা অন্যের কাছে বিসর্জন দিলে এইরকম তো হবেই। আর একটা সরকার, একটা পার্টি, একটা নেতা যদি সর্বাংশে দুর্নীতিবাজ হয় তার কাছে ভালো কিছু আশা করতে পারেন? এখন কি করছে, এখানে কত রকম বলেছে আমাদের কিছু করার নেই, আইন বিচার স্বাধীন, অতএব তারা কোটা বাতিল করে দিলে আমাদের করার কিছু নাই, আবার ওই আদালতই সেটা ঠিক করবে। মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট যে 10 বছর ধরে আটকে রেখেছেন কোন আইনে? আমার পাসপোর্টের মেয়াদ শেষ 5 বছর আগে, আমি কতদিন ধরে বলছি পাসপোর্ট ফেরত দেন, অন্তত রিনিউয়াল তো লাগবে, তা পর্যন্ত করতে দেয় না, একটা হিয়ারিং করতে দেয় না। আর তারপরে বলে আমাদের আদালত স্বাধীন। আমাদের আদালত কতখানি স্বাধীন সেটা আমরা অতীতে দেখি নাই। সমস্ত ক্ষেত্রে তারা এই রকম দুর্নীতি মানে কি নীতিহীনতার চাষ করছে। কোন এক দারোয়ান, কোন এক ড্রাইভার লক্ষ কোটি টাকার মালিক হচ্ছে, তখন প্রধানমন্ত্রী আনন্দের হাসি সে বলছে আমাদের অর্থনীতি কত অগ্রগতি করেছে, দেখেছো তো, গরিব মানুষ বড়লোক হচ্ছে। আরে লক্ষ কোটি গরিব আরও গরিব হয়েছে, একটা গরিবকে বড়লোক বানিয়ে ওই যে বলে না সারা অঙ্গের মধ্যে যদি শুকিয়ে যায় সমস্ত শরীর, কেবল মুখের মধ্যে পাউডার মাখিয়ে এটাকে খুব চকচক করে রাখলে কি আমাদের স্বাস্থ্য ভালো বলতে হবে? এই রকম করছে তারা। দেশের অর্থনীতি, মানুষের জীবন সমস্ত কিছু ডিংড়ে ছিবড়ে করে একদম শুষে নিয়ে বাংলাদেশটাকেই একটা ছোবড়ার মতো বানিয়ে ফেলবার পরে এখন তারা চেষ্টা করছে চীনের কাছে গিয়ে কিছু করা যায় কি না। কারণ আমাদের রিজার্ভ শূন্য, আমাদের অর্থনীতির অবস্থা খারাপ, আমরা আমাদের জিনিসপত্র যা খুবই প্রয়োজন সেটা ইম্পোর্ট করতে পারি না, আমরা গ্যাসের টাকা দিতে পারি না, বলে গ্যাস আপনাকে ওরা দেবে কি না, এরপরে বিদ্যুৎ পাবেনি কিনা কয়েকদিন পরে সেটা নিয়ে পর্যন্ত প্রশ্ন আছে। তখন মোদিকে এটাই তারা বুঝিয়েছে, আমি ইন্ডিয়াকে বুঝিয়েছে তোমাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক, ওদের সাথে আর্থিক সম্পর্ক করতে দাও, এরকম বলেছে না তারা। কিন্তু এইবার দেখা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন না আমরা যে আলোচনা করেছি সেই ডিসকাশন টেবিলে আমাদের এই বিষয়ে কোনো এজেন্ডা নাই, কেবল 20টা মেমোরেন্ডাম। আমি বলি এই ধরনের বেশি চালাকিবাজি করবার কারণে এই সরকার এমন একটা বিপদ টেনে আনছে
নিজের অর্থনীতিকে রক্ষা করতে পারবে না, নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে সমস্ত ধরনের সারেন্ডার করবে, দেশের অর্থনীতির সংকট দূর হবে না, জিনিসের দাম কমবে না, বিনিয়োগ বাড়বে না, মানুষের চাকরি কিছু হবে না, এবং এই কারণে দেশের মধ্যে একটা হাহাকার তৈরি হবে। খেয়াল করবেন, আমি সবার জন্যে বলছি, দুর্ভিক্ষ মানে বিপ্লব নয়, দুর্ভিক্ষ হলেই বিপ্লব হয় না, দুর্ভিক্ষের লক্ষণ দেখা দিলেই সেখানে একটা বিশাল গণ আন্দোলন হয় না। যদি রাজনৈতিক দল না থাকে যারা এইগুলো বুঝে জনগণকে আগে থেকে সজাগ করে পথে না নিতে পারে, তাইলে আপনি পারবেন না। ওরা সজাগ, ওরা আগেই বলছে। আমরা আগে যখন বলেছিলাম দেশটা শ্রীলঙ্কার দিকে চলে যাচ্ছে, তখন কত রকম গালাগালি করেছে আমাদের কাছে, আমাদের বিরুদ্ধে। আর এখন খোদ সরকারি দলের সাধারণ সম্পাদক, বিশাল নেতা, তিনি বলছেন অনেকেই ষড়যন্ত্র করে আমাদেরকে শ্রীলঙ্কা অর্থনীতির দিকে নিয়ে যেতে চায়। তার মানে তারা বুঝছে তারা সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন ষড়যন্ত্র চলছে। এটাই সত্যি ভয়াবহ, ওই দানবের মতো একটা বিরাট মুখ নিয়ে অর্থনীতি সংকট আমাদেরকে গ্রাস করতে আসছে। সামগ্রিক এই সংকটের মুখে একসাথে দাঁড়াতে হবে, যেরকম করেই হোক। আমি আবার বলি, সুব্রত তাকে পছন্দ হয় না, ভাই আপনি আপনার জায়গায় থাকেন, আমি আমার জায়গায় থাকি, কিন্তু আমরা আমার মতেই বলবো। আর যদি আমি সুব্রতদার হাত ধরে একসাথে দাঁড়াতে পারি সে তো ভালো, না যদি পারেন জোরাজোরি করছি না, কিন্তু এইটা আমি দেখি সবাই মিলে করতে চাই। আমি এই জন্য ছোট বলেন বড় বলেন, বিশেষ করে বড় দলগুলোর প্রতি বেশি আহ্বান জানাচ্ছি, এখনই উদ্যোগ নিন। যারা মনে করছেন যে দল গুছিয়ে তারপরে আন্দোলন করব, তারা ভুল করেন। আন্দোলনের মধ্যে দিয়েই দল গোছানো হয়। দল দুর্বল অবস্থাতে হয় আপনারা নিজেদের কথা মনে করেন। 90 নির্বাচনের সময় আমি তো দেখেছি বিএনপির জাতীয় কমিটি খেয়াল করেছে, অন্তত 50% ডিস্ট্রিক্ট কমিটি ছিল না, কিন্তু নির্বাচনে জিতেছিলেন, কারণ আন্দোলনের ফসল এসেছিল। আমাদেরকে এই সবগুলো বিষয় বিবেচনা করে আগামী দিনে যেতে হবে। মানুষদের যিনি মানুষ, আমাদের অনেক মানুষের মধ্যেও মানুষ, মানুষদের নেতা বেগম জিয়াকে আমরা কি বাঁচাতে পারবো? আমি তো বিএনপি করি না, কিন্তু সেটা অন্য কথা। মানে হঠাৎ করেই যখন কালকে রাত্রে জানলাম, আজকে সকালে পত্রিকায় পড়লাম আবার তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। গতবার যখন তাকে হসপিটাল থেকে আবার বাসায় নেওয়া হলো, তখন বিএনপির নেতারা ডাক্তাররা বলেছিলেন তার অসুখটা এমন, এই ভালো হবেন এই খারাপ হবেন, এবং যা তার ট্রিটমেন্ট হিসেবে করা উচিত ছিল সেটা করা যায়নি। ওই একবার বাইরে থেকে সার্জনরা এসে সার্জারি করে তার একটা বাইপাসের মতো ভেতরে করেছেন, যাতে রক্তগুলো ঠিকই বুকের মধ্যে জমা না হয়ে বের হয়ে যেতে পারে ভেতরেই, কিন্তু তারপরে রিস্কটা যায়নি। মানুষ বাঁচাতে পারছি না আমরা, বেগম জিয়াকে বাঁচাতে পারছি না, এরকম কথা বিএনপির সবাই তো নিশ্চয়ই ভাবছেন। আমি এরকম দেখছি না তো, এত বড় দুশ্চিন্তা নিয়ে হঠাৎ করে অথবা প্রস্তুতি নিয়ে একদিন সকালে দুপুরে সন্ধ্যায় যে কোনো একটা সময় হাজার হাজার লাখ লাখ মানুষ মিছিল করে নামলো। আমি কোনো ছোটও কিছু করছি না, বড়ও কিছু করছি না। কোটার যে আন্দোলনটা দেখলাম, 18 সালে যেরকম দেখেছিলাম এখন দেখছি তার চাইতে বড়। বাংলা ব্লকেড, ইটস রিয়েলি এ ব্লকেড, ব্লকড হয়ে গেছে ঢাকা শহর। কালকে তো রাত 9টা পর্যন্ত গাড়ি টাড়ি যায় না, মানুষ হেঁটেও যেতে পারে না। আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার আমার সাথে দেখা করবার কথা, উনি আমাকে পরে বলেছেন বিকাল থেকে চেষ্টা করেছি, রাত 9টায় ফোন করে বলেছেন আমি এলাকায় রাস্তায় পার হতে পারিনি। এত বড় ব্লকের ছাত্রদের নামে কেন? কোটার সাম্য চাই, যা চলছে সেটা বন্ধ চাই, সম্পূর্ণ দাবির সাথে আমরা একাত্ম ঘোষণা করি। এখন করেছি, আগে করেছি, এবং যতদিন এরকম চলবে বৈষম্যমূলক ততদিন তার সঙ্গে থাকব। কিন্তু আমার এরকম মাঝে মাঝেই প্রশ্ন হয়েছে। আজকে অবশ্য নূর একটা বক্তৃতা করেছেন, একটা ব্যাখ্যা দিয়েছেন, তখনও আমার মধ্যে প্রশ্ন ছিল। নূর অবশ্য বলছেন তখন তো বোঝেন নাই, কেউ তাদের বোঝাবার চেষ্টা করে নাই। আমি কিন্তু মনের মধ্যে শুধু তড়পাচ্ছিলাম যখন তারা স্লোগান দিয়েছিলেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বিরাট বিরাট স্লোগান, বিরাট বিরাট ছবি, শেখ মুজিব, শেখ হাসিনা, সবার। মনে হয়েছে ভাইরে,
এই যাদের ছবি নিয়ে যাচ্ছ তারাই যে শেষ পর্যন্ত তোমাদের গাড়ির উপর পা তুলে দেবে সেটা এখন বুঝতে পারছো না। আজও আমার কাছে মনে হয় সেদিন তারা নাও যদি বুঝে থাকে, খেয়াল করবেন, তারা রাজনীতি কিন্তু সামনে আনতে চায়নি, রাজনৈতিক নেতৃত্বকে চায়নি, আমরা সেখানে যাই কথা বলি চাইনি, এমনকি তারপরে যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে তারাও সেটা চায়নি। কিন্তু নূররা ওই আন্দোলন করবার পরে ওই আন্দোলনের ফসল হিসেবে নিজেরা সরাসরি রাজনৈতিক দলই গঠন করেছে। কীরকম বলা যায়, শুরু করলেন 0 থেকে কিন্তু শেষ পর্যন্ত 100 হয়ে গেছেন। শুরু করলেন রাজনীতি বিবর্জিত, কিন্তু শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক দল গঠন করবার প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং তাই করেছেন। আমি বলি 2024 এসে এখনকার তরুণ, এখনকার ছাত্র, এখনকার যুবক এইটা বোঝে না দেশের যিনি নেত্রী তিনি মারা যেতে পারেন যখন তখন। তারা বোঝে না যে মরিচের দাম 320 টাকা হয়ে গেছে। তারা বোঝে না যেরকম করে জিনিসের দাম বেশি হয়েছে, তুমি চাকরি যদি বা পাও ওই টাকা দিয়ে মরিচই তো কিনতে পারবে না। আমার এরকম মাঝে মাঝে মনে হয়, আমার ছোটোবেলায় আমি দেখেছিলাম, ছোটোবেলা মানে আমি যখন স্কুলে পড়ি, কলকাতাতে ট্রাম ভাড়া বেড়েছিল 1 পয়সা, হুলস্থুল হয়ে গেছিলো সেখানে, এমন রকম ব্লকেট, ওটা তো বন্ধ বলে। শেষ পর্যন্ত ওই 1 পয়সা ভাড়া যেটা বাড়ানো হয়েছিল সেটা কমানো হয়েছে। আর আমাদের এখানে সকালবেলা আপনারা একটা দেশলাই কিনতে যান, তার দাম ধরেন 5 টাকা, বিকেলবেলা গেলে বলে 10 টাকা, তাই দিতে হয়। অথচ তারপরেও সকাল বাদ দিয়ে বিকেলবেলা শত শত লোক নামে না, হাজার হাজার লোক নামে না। কেন দেশলাইয়ের দাম বাড়বে? আমরা সবাই বলি দাম বাড়ে কেন? সিন্ডিকেটের জন্য। কই সিন্ডিকেটের বিরুদ্ধে মিছিল তো বেরোচ্ছে না কেন? বলছি জানেন, আমাদের নিজেদের ভাবা দরকার। এটাই তো সেই তারুণ্য যে এই দেশে স্বাধীনতার পতাকা তুলেছিল, পাকিস্তানি সেনাদের সঙ্গিনের সামনে রক্তের নদী বয়ে গেছে, সেই পতাকা কেউ নামাতে পারেনি। সেই ইতিহাস কে রচনা করেছে? এই দেশের ছাত্র, এই দেশের যুবক, এই দেশের তারুণ্য। অথচ সেই যুবক, সেই তারুণ্য, সেই ছাত্র এখনও আছে, রাজপথে আছে, অথচ সবচেয়ে ন্যায্য লড়াই, মুক্তির লড়াইটা গড়ে উঠছে না। ভাবেন, অনেক কথা আছে, ওই যে বলি পেটের মধ্যে গুড়গুড় করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত জিহ্বায় আনা যায় না। আজ আমি যে কথা মনের মধ্যে আছে সেই কথা যদি বলি, তাহলে হঠাৎ করে সুব্রতদা মনে করবেন আমাকে আঘাত করলেন কেন? আমাকে আঘাত করে কথা বলে কি আপনার ঠিক? আমি যদি আর একটা কথা বলি তখন রিপনের মনে হতে পারে আপনি এমনই কথা বলেছেন যাতে আমার সংগঠনের সমস্যা হতে পারে। অথচ আমাদের নিজেদের মধ্যেই এখনো বুকের অর্গল খুলে দিয়ে একজন আরেকজনের ভেতর তাকিয়ে দেখতে পারছি না, ও একদম অকপটে বলতে পারছি না, দেখুন আমার মনে হয় আপনার এই ভুলের কারণে এই কাজটা হয়নি। এখন পর্যন্ত খোলাখুলি বলতে পারছি না, আলোচনার ভিত্তিতে ঠিক করতে পারছি না অতীতে আবার কি ভুল ছিল। লক্ষ লক্ষ লোক নেমেছে এখানে যারা আছেন, আমার মনে হয় না কারো তখন সেই বয়স হয়েছে যারা 69 দেখেছেন, 70 দেখেছেন। আমি বলি আমি দেখিনি কোন অর্থে, আমি ঢাকা ছিলাম না, চট্টগ্রাম ছিলাম, কিন্তু আমি ছাত্রলীগ করতাম। যেই সংগঠন এই আন্দোলনগুলোতে নেতৃত্ব দিয়েছিল আমি সেই সংগঠন করেছি, ছাত্রলীগ করেছি, পরবর্তীকালে আমি একসময় আওয়ামী লীগও করেছি। আমি জানি 69-এর যে মহান গণঅভ্যুত্থান আমরা বলি, সেই গণঅভ্যুত্থানে 20 জানুয়ারি আসাদ যখন মারা গেছেন তখনও হাজার হাজার লোক নামেনি। 24 তারিখে যেটাকে আমরা গণঅভ্যুত্থান দিবস বলছি, সেই একটা দিন সয়লাভ হয়ে গেছে ঢাকায়। আর এখন আমি দেখি আপনি যদি ডিভিশন হয়ে একটা বিভাগের সম্মেলন ডাকেন, তখন মানুষ পায়ে হেঁটে যায়, নদীতে নৌকা থাকে না, ফেরি থাকে না, মানুষ সাঁতরে সাঁতরে পার হয় প্রচণ্ড ঠান্ডার মধ্যে, উন্মুক্ত আকাশের নিচে, মাঠের উপরে লেপ কাঁথা কিচ্ছু নাই, তার মধ্যে শুয়ে থাকে। 2 দিন পরে যদি মাঠের মধ্যে না ঢুকতে পারে, এই কারণে ওইখানে অবস্থান গ্রহণ করে যাতে সভা ঠিক মতো শোনা যায়। সাংবাদিককে জিজ্ঞেস করেছে, আমি পড়ে দেখেছি, আপনারাও পড়েছেন, বলেছে একদিন আগেই কেন এই ঠান্ডার মধ্যে আছেন? বলেছে কিছু একটা তো হবে, এই জন্যে আসছি, আমরা তাদের কাছে অপেক্ষা করছি কি কথা হয় শোনার জন্যে। প্রতিটা বিভাগীয় সম্মেলন আমি প্রায়ই বলি এক একটা গণঅভ্যুত্থানের মতো। আর তারপরে সেই মানুষগুলো যখন লক্ষ লক্ষ এখানে এসে জড়ো হলো, সেই মানুষগুলো কিন্তু বড় সফল অভ্যুত্থানের জন্ম দিতে পারল না। কেন? ওই মানুষের দোষ? কেন আমার দোষ? কেন পারলাম না? কেন পরিবেশের দোষ? অথচ আমি আজও বলি, আমি মনে করি কেউ আমার সঙ্গে কথার ক্ষেত্রে এতটুকু দ্বিরুক্তি করবেন না যে সমস্ত মানুষ বাংলাদেশের এই রাস্তায় বেরিয়ে সামনে যাকে পান জিজ্ঞেস করে দেখেন,
গভর্নমেন্টের পক্ষে, সরকারের পক্ষে, সরকারের প্রধানমন্ত্রীর পক্ষে কেউ কোনো কথা বলে কি না? 100 জনের মধ্যে 95 জন মানুষ বলবে এই সরকারকে এক মুহূর্ত দেখতে চাই না। অথচ এই সরকারটাই দাপিয়ে বেড়াচ্ছে 15 বছর ধরে। আমরা তাকিয়ে থেকে দেখছি, বুকের ভেতর পুড়ে যাচ্ছে, কিন্তু তারপরে দাঁড়িয়ে বলতে পারছি না এখন পর্যন্ত, হয় তুই নইলে আমি, হয় তুই থাকবি না হলে আমি থাকবো। সেই রকম করে দাঁড়াতে পারিনি, অতএব পরিবর্তন হচ্ছে না। আজকে সময়টা সেটার। এই যে কোটার আন্দোলন দেখে এত রকম কথাবার্তা হচ্ছে না, কেউ একটু বলবার চেষ্টা করলেন যে এই কোটার আন্দোলন আমাদেরকে অন্যান্য ইস্যুগুলো ভুলিয়ে দিচ্ছে না তো? আমি বলি, আমাদের স্মৃতি এত যদি অপভ্রংশ হয়ে যায়, এত যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার জন্য তো আপনি ওদের দোষ দিতে পারবেন না, আপনার স্মৃতিকে আরও শানিত করবার চেষ্টা করেন। এমন নয় গতকালকে যে ঘটনা হয়েছে 2 দিন পর তা ভুলেই যেতে হবে। আমরা যদি মুক্তিযুদ্ধের কথা এতদিন পর্যন্ত জীবিত রাখতে পারি, আমরা যদি বিশ্বযুদ্ধের কথা মনে রাখতে পারি, তাহলে আমরা আমাদের সুখ দুঃখের কথা, 20 বছর 25 বছর আগের দুঃখ কষ্টের কথা মনে রাখতে পারবো না কেন? এটা তো হতে পারে না। আমাদের মনের মধ্যে আছে, হয়তো মনের মধ্যে আরও একটি কিছু আছে যা এই স্মৃতিকে দাবিয়ে রাখে, সেটাকে উস্কে দিতে পারে না, সামনে নিতে পারে না, সেই জন্যই সামনে যেতে পারছি না। আমার বক্তব্য হচ্ছে, আমরা যারা যারা আছি সবাই মিলে আজকে যদি মনে করি যা চলছে, আবার বলি, ওরা বলেছে, আমি দেখলাম কালকে রাত্রেবেলা হঠাৎ করেই ফেসবুকে দেখতে দেখতে দেখলাম যে কোটা আন্দোলনে এখন একজন সমন্বয়কারী আছেন, নাম বলছি না, তিনি বলেছেন আমরা একদিন বিরতি দিচ্ছি, তারপরে আবার কিছু প্রচার করব, তারপরে আবার নামবো। আর ওই দিকে সরকারের পক্ষে বলেছেন আমরা তো নিজেরা কিছু করিনি, আদালত করেছে, অতএব আদালতের কাজ আদালত সমাধা করবে, সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করবে সরকার। মানে কি দাঁড়াচ্ছে? গভর্নমেন্ট তো কোটা বাতিল করে দিয়েছিলই, আদালত সেটা আবার ফিরে আনবার চেষ্টা করেছে, আবার বড় আদালত সেটা যদি বাতিল করে দেয়, আন্দোলন সেখানেই শেষ। কি হবে বলেন তো? 3 দিন পরে সুপ্রিম কোর্ট যদি বলে না, আমরা সরকার যে প্রজ্ঞাপন দিয়েছিল সেটার পক্ষে আছি, আমরা অন্তর্বর্তী মাঝে যে আদেশ দেওয়া হয়েছিল কোটা স্থগিত করার সেই আদেশের সঙ্গে নাই। ওরা তো বলেছেই আমরা পড়ার টেবিলে চলে যেতে চাই, তোমরা এই কোটার যে বাতিল করবার যে আদেশ দেওয়া হয়েছে, মাফ করবেন, কোটা আবার পুনর্বহাল করবার জন্য কোর্ট যে আদেশ দিয়েছে সেইটা প্রত্যাহার করা হলেই আমরা আবার টেবিলে চলে যেতে চাই, লেখাপড়া করব। ওদেরকে ডাকতে পারবেন, বেগম জিয়ার জান বাঁচাতে হবে, চলো রাস্তায়। বলতে পারবেন এত জিনিসপত্রের দাম বেড়েছে, তোমার পিতার জীবন নাশ হওয়ার অবস্থা, তোমার পরিবার কষ্টে থাকছে, চলো আমাদেরকে রাস্তায় যেতে হবে। বলতে পারবেন আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আজ প্রশ্ন দেখা দিয়েছে, চলো আমাদেরকে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা ফিরে আসবে? আর যদি এই আন্দোলনে আবার ফিরে না আসে, তার 7 দিন 10 দিনের মধ্যে নতুন করে অত বড় আর একটা আন্দোলন বানাতে পারবেন? এই আন্দোলন চলতে চলতে, তাই তো আমার ভাববার কথা ছিল, এই আন্দোলন ওরা থাক বা না থাক, এই আন্দোলনের যে প্রতিক্রিয়া, যে প্রভাব সমাজের মধ্যে রেখে দেবে, সেই প্রভাবটা ধরেই আমরা যেন সামনে যেতে পারি। বলে না, হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ রেড। এখন আন্দোলন সেই সময় যখন উত্তাপ আছে, সেই উত্তাপ নিয়ে আপনি পরবর্তী পর্যায়ে যাবেন, তো একটা সিঁড়ি থেকে পরবর্তী সিঁড়িতে উঠবার জন্য ধাপ সামনে যাতে যেতে পারে তার ব্যবস্থা করবেন। তো তা যদি করতে না পারি, তাহলে আমাদের দেশে আমরা যতই বক্তৃতা করি, যেগুলি করতে থাকি, এগুলো করে কিছু হবে না। আমি আবারও বলি, আমার কাছে মনে হয়েছে যতগুলো বিভাগের সম্মেলন হয়েছে প্রত্যেকটা এক একটা অভ্যুত্থানের মতো। কারণ যত বড় সমাবেশ হয়েছে বিভাগে এক একটা, এমনকি ময়মনসিংহে যেটা এখনো ভালো করে বিভাগ হয়নি, সেই রকম বড় সমাবেশ মিছিল এমনকি 69-এর গণ অভ্যুত্থানে হয়নি। বোধহয় আমি জানি না সুব্রত দা তখন ঢাকা ছিলেন কিনা, তার চাইতে সমস্ত এই বড় বড় সমাবেশগুলো ঢাকায় দিয়ে এসেছিলেন, তারপরে কিছু করতে পারলাম না। এখন ভাবতে হবে না, আবার আন্দোলন যখন করবেন আর একটা 28শে অক্টোবর ফিরবে না? আবারও যখন সমাবেশ করবেন তখন সরকার এই রকম নির্দয়ভাবে ষড়যন্ত্র করে নিজেরা পুলিশ হত্যা করে আবার আপনাদের কাঁধে চাপিয়ে দিয়ে আন্দোলন ধ্বংস করবার চেষ্টা করবে না? কি করবেন তখন? সময় এখনই রুখে দাঁড়াতে,
ওদেরকে পরাজিত করতে, ঘুরে দাঁড়াতে সবাই এখনই। কিন্তু সেটা আবেগের ভিত্তিতে বলছি না। আমার বক্তৃতার মধ্যে যদি মনে করেন খুব আবেগ দিয়ে আমি বক্তৃতা করছি, না, এটা অনেক দিন ভাবতে ভাবতে প্রতিনিয়তই ভাবি। রাজনীতি তো আমাদের কাজ, সেই রাজনীতির কথা ভাবতে ভাবতে যেটা বোধে আসে, যেটা বিবেচনায় আসে, যেটা মনে হয় এটাই করা ঠিক ছিল, সেই কথাগুলোই আপনাদের কাছে বলছি। এটা আবেগের ফসল নয়। আমাকে আবার দাঁড়াতে হবে এর সামনে, আবার দাঁড়াতে হবে। 28শে অক্টোবর হোক, যে কোনো সময় হোক, যেরকম করে দাঁড়িয়েছিলাম সেই রকম করে দাঁড়াতে হবে। কমরেড সাইফুল হক বললেন এই বছরের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে যাতে সরকারকে বিদায় করতে পারি। যদি তা হয় তাহলে সবাই মিলে কথা বলে। সুব্রতকে দেখতে পারেন না, ঠিক আছে, উনি ওনার জায়গায় থাকুক। মাহমুদুর রহমান মান্নাকে দেখতে পারেন না, মাহমুদুর রহমান মান্না তার জায়গায় থাকুক। কিন্তু একই দিন, একই রকম কর্মসূচি, একই লক্ষ্যে করতে পারি না? আমরা যুগপৎ শুরু করেছিলাম, আমি বলি সর্বব্যাপক যুগপৎ করতে হবে এখন। না যদি হয় তাইলে খেয়াল করবেন এই জিনিস এত বড় একটা গণজাগরণ, ছাত্র জাগরণের পরে আবার যদি চুপসে যায়, মিয়ে যায়, ডুবে যায়, আবার যদি মনে করে কোনো রকম কৌশল করে তাদেরকে ঘরে পড়ার টেবিলে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিতে পারবে, তাহলে বহুদিনের জন্য আপনাকে হয়তো আবার ভাবতে হবে। যদি এর মধ্যেই পেছনের ঢেউ সামনের ঢেউকে ছাড়িয়ে নিচে জায়গা করে নিতে না পারে। কথা লম্বা করব না, কারণ হচ্ছে সাবজেক্টের ভিত্তিতে যদি কথা বলতে পারেন তাহলে এক কথাই বলবো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে কথাবার্তাগুলো আমরা বলছি সে কথা ঠিক, কিন্তু বলেন ভারতের কি দোষ? ভারত তো চায় যে পারলে বাংলাদেশের এদিক ওদিক যত দিক দিয়ে পারে তারা যোগাযোগ করবে, এই পার থেকে ওই পারে যাবে, সেভেন সিস্টারের সাথে কানেকশন করবে। আপনি দিচ্ছেন কেন? এই দেওয়ার মধ্যে দিয়ে কোনো ঝুঁকি তৈরি করছেন সেটা ভাবছেন না। এই দেওয়ার মধ্যে দিয়ে আপনি কি অর্জন করছেন সেটা আপনি ভাববেন না। বহুবার বহু জায়গাতে আমরা বক্তৃতা করেছি, চীন এবং ইন্ডিয়ার যে দ্বৈরথ, ওই অরুণাচল নিয়ে যে লড়াই, দোকলামের মধ্যে যে লড়াই, সেই লড়াই বাংলাদেশের মাটির মধ্যে আনা যাবে না। এর চাইতে বড় নিজের সত্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কি হতে পারে? কতবার বললেন আপনারা ট্রানজিট দেওয়ার পরে বাংলাদেশের অর্থনীতি কত ভালো রকম হয়ে যাবে, আমরা একটা সিঙ্গাপুর বানিয়ে ফেলতে পারবো, আমরা কমপক্ষে হংকং ব্যাংকক তো হতে পারবো। কিছুই হতে পারলেন না, কারণ আপনারা নিজেরাই বলেন ওদের কাছে ট্রানজিটের সঠিক মাসুল চাইতে আমাদের লজ্জা করে। এবং তারপরে এখন যেটা করেছেন সেটা তো ঘরের মধ্যে তাদের দৃষ্টি ফেরবার সুযোগ করে দিয়েছেন। সেটা করেছেন আপনাদের আণবিক চুক্তির যে শেয়ার করবার সিদ্ধান্ত, সেটার মধ্যে সেটা করেছেন। আপনারা যখন যুগ্ম স্যাটেলাইট প্রতিষ্ঠা করবার সিদ্ধান্ত নিয়েছেন, এই সব কিছুর মধ্যে দিয়ে যেটাই হোক নিজেরা নিজেদের ক্ষমতা যা আমরা প্রয়োগ করতে পারতাম সেটা তাদের কাছে জমা দিয়ে দিয়েছেন। মাঝে মাঝে বলেন আমি বঙ্গবন্ধুর করতাম, বঙ্গবন্ধু যে খুব বড় কাজ এখানে করে ফেলেছিলেন তা আমি মনে করি না। কিন্তু এটা ঠিক যে উনি এইরকম বলবার ক্ষমতা রেখেছিলেন। যখন তিনি ওআইসিতে গেছেন, যখন প্রশ্ন করেছিল তখন বলেছেন এটা আমার নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে। আমি এরকম বলছি না যে মোদির পারমিশন নিয়েই তিনি চীন গেছেন, কিন্তু এটা ঠিক মোদি যেন বিরক্ত না হয়, রাগ না করে সেই কাজটা করেছেন। নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজের সক্রিয়তা অন্যের কাছে বিসর্জন দিলে এইরকম তো হবেই। আর একটা সরকার, একটা পার্টি, একটা নেতা যদি সর্বাংশে দুর্নীতিবাজ হয় তার কাছে ভালো কিছু আশা করতে পারেন? এখন কি করছে, এখানে কত রকম বলেছে আমাদের কিছু করার নেই, আইন বিচার স্বাধীন, অতএব তারা কোটা বাতিল করে দিলে আমাদের করার কিছু নাই। আবার ওই আদালতই সেটা ঠিক করবে। মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট যে 10 বছর ধরে আটকে রেখেছেন কোন আইনে? আমার পাসপোর্টের মেয়াদ শেষ 5 বছর আগে। আমি কতদিন ধরে বলছি পাসপোর্ট ফেরত দেন, অন্তত রিনিউয়াল তো লাগবে, তা পর্যন্ত করতে দেয় না, একটা হিয়ারিং করতে দেয় না। আর তারপরে বলে আমাদের আদালত স্বাধীন। আমাদের আদালত কতখানি স্বাধীন সেটা আমরা অতীতে দেখি নাই। সমস্ত ক্ষেত্রে তারা এই রকম দুর্নীতি মানে কি নীতিহীনতার চাষ করছে। কোন এক দারোয়ান, কোন এক ড্রাইভার লক্ষ কোটি টাকার মালিক হচ্ছে, তখন প্রধানমন্ত্রী আনন্দের হাসি সে বলছে আমাদের অর্থনীতি কত অগ্রগতি করেছে, দেখেছো তো, গরিব মানুষ বড়লোক হচ্ছে। আরে লক্ষ কোটি গরিব আরও গরিব হয়েছে, একটা গরিবকে বড়লোক বানিয়ে ওই যে বলে না সারা অঙ্গের মধ্যে যদি শুকিয়ে যায় সমস্ত শরীর, কেবল মুখের মধ্যে পাউডার মাখিয়ে এটাকে খুব চকচক করে রাখলেই কি আমাদের স্বাস্থ্য ভালো বলতে হবে? এই রকম করছেন তারা। দেশের অর্থনীতি, মানুষের জীবন, সমস্ত কিছু
ডিংড়ে ছিবড়ে করে একদম শুষে নিয়ে বাংলাদেশটাকেই একটা ছোবড়ার মতো বানিয়ে ফেলবার পরে এখন তারা চেষ্টা করছে চীনের কাছে গিয়ে কিছু করা যায় কি না। কারণ আমাদের রিজার্ভ শূন্য, আমাদের অর্থনীতির অবস্থা খারাপ, আমরা আমাদের জিনিসপত্র যা খুবই প্রয়োজন সেটা ইম্পোর্ট করতে পারি না, আমরা গ্যাসের টাকা দিতে পারি না, বলে গ্যাস আপনাকে ওরা আর দেবে কি না, এরপরে বিদ্যুৎ পাবেনি কিনা কয়েকদিন পরে সেটা নিয়ে পর্যন্ত প্রশ্ন আছে। তখন মোদিকে এটাই তারা বুঝিয়েছে, আমি ইন্ডিয়াকে বুঝিয়েছে তোমাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক, ওদের সাথে আর্থিক সম্পর্ক করতে দাও, এরকম বলেছে না তারা। কিন্তু এইবার দেখা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন না, আমরা যে আলোচনা করেছি সেই ডিসকাশন টেবিলে আমাদের এই বিষয়ে কোনো এজেন্ডা নাই, কেবল 20টা মেমোরেন্ডাম। আমি বলি এই ধরনের বেশি চালাকিবাজি করবার কারণে এই সরকার এমন একটা বিপদ টেনে আনছে, নিজের অর্থনীতিকে রক্ষা করতে পারবে না, নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে সমস্ত ধরনের সারেন্ডার করবে, দেশের অর্থনীতির সংকট দূর হবে না, জিনিসের দাম কমবে না, বিনিয়োগ বাড়বে না, মানুষের চাকরি কিছু হবে না, এবং এই কারণে দেশের মধ্যে একটা হাহাকার তৈরি হবে। খেয়াল করবেন, আমি সবার জন্য বলছি, দুর্ভিক্ষ মানে বিপ্লব নয়, দুর্ভিক্ষ হলেই বিপ্লব হয় না, দুর্ভিক্ষের লক্ষণ দেখা দিলেই সেখানে একটা বিশাল গণ আন্দোলন হয় না। যদি রাজনৈতিক দল না থাকে যারা এইগুলো বুঝে জনগণকে আগে থেকে সজাগ করে পথে না নিতে পারে, তাইলে আপনি পারবেন না। ওরা সজাগ, ওরা আগেই বলছে। আমরা আগে যখন বলেছিলাম দেশটা শ্রীলঙ্কার দিকে চলে যাচ্ছে, তখন কত রকম গালাগালি করেছে আমাদের কাছে, আমাদের বিরুদ্ধে। আর এখন খোদ সরকারি দলের সাধারণ সম্পাদক, বিশাল নেতা, তিনি বলছেন অনেকেই ষড়যন্ত্র করে আমাদেরকে শ্রীলঙ্কা অর্থনীতির দিকে নিয়ে যেতে চায়। তারপরে তারা বুঝছে তারা সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন ষড়যন্ত্র চলছে। এটাই সত্যি ভয়াবহ, ওই দানবের মতো একটা বিরাট মুখ নিয়ে অর্থনীতির সংকট আমাদেরকে গ্রাস করতে আসছে। সামগ্রিক এই সংকটের মুখে একসাথে দাঁড়াতে হবে, যেরকম করেই হোক। আমি আবার বলি, সুব্রত তাকে পছন্দ হয় না, ভাই আপনি আপনার জায়গায় থাকেন, আমি আমার জায়গায় থাকি, কিন্তু আমরা আমার মতেই বলবো। আর যদি আমি সুব্রতদের হাত ধরে একসাথে দাঁড়াতে পারি সে তো ভালো, না যদি পারেন জোরাজোরি করছি না, কিন্তু এইটা আমি দেখি সবাই মিলে করতে চাই। আমি এই জন্য ছোটো বলেন বড় বলেন, বিশেষ করে বড় দলগুলোর প্রতি বেশি আহ্বান জানাচ্ছি, এখনই উদ্যোগ নিন। যারা মনে করছেন যে দল গুছিয়ে তারপরে আন্দোলন করব, তারা ভুল করেন। আন্দোলনের মধ্যে দিয়েই দল গোছানো হয়, দল দুর্বল অবস্থাতে হয় আপনারা নিজেদের কথা মনে করেন। 90 নির্বাচনের সময় আমি তো দেখেছি বিএনপির জাতীয় কমিটি খেয়াল করেছে অন্তত 50% ডিস্ট্রিক্ট কমিটি ছিল না, কিন্তু নির্বাচনে জিতেছিলেন, কারণ আন্দোলনের ফসল এসেছিল। আমাদেরকে এই সবগুলো বিষয় বিবেচনা করে আগামী দিনে যেতে হবে।